বলছিলাম 2008 সালে রিলিজ হওয়া মারাত্মক অ্যাকশনধর্মী মুভি ভিনটেজ পয়েন্টের কথা। ধুমধুমার অ্যাকশন আর গোলক দাদার মতন পেঁচানো টাইম লাইনের এই মুভিটা সবার জন্য একটা মাস্ট ওয়াচ। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা স্পেনের সালামাঙ্কা শহরের দৃশ্য দেখতে পাই। আমেরিকান প্রেসিডেন্ট হেনরি অ্যাশটনের নেতৃত্বে এই শহরে প্লাজা ময়ার নামের একটা কমপ্লেক্সে বিশাল এক অ্যান্টি টেরোরিজম সামিট অনুষ্ঠিত হচ্ছে। এই সামিট উপলক্ষে সেখানে জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ। সম্মেলন শুরু হওয়ার আগ থেকেই সিএনএন সাংবাদিকরা তাদের নিউজ কাভারগুলো শুরু করে দেয়। দেখা যায় সিএনএন সাংবাদিক রেক্স ব্রুকস নিউজ ডেস্ক থেকে এই কাভারেজের ডিরেকশন দিয়ে যাচ্ছিল। বেশ কয়েকজন ক্যামেরাম্যানের পাশাপাশি অ্যানজি নামের এক রিপোর্টারকেও সে একটা নির্দেশনা দিয়ে যাচ্ছিল। সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণের মাথায় সেখানে প্রেসিডেন্ট প্লাজা এসে উপস্থিত হয়, আর ব্রুকসও তার ক্যামেরাম্যানদেরকে প্রেসিডেন্টের দিকে ফোকাস করতে বলে। প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই তার বক্তৃতা শুরু করতে যায়, কিন্তু স্পিচ শুরু করার সাথে সাথেই লাইভ ক্যামেরা সামনে ঘটে যায় এক তুলকালাম কাণ্ড। স্বয়ং প্রেসিডেন্টের বুকে পরপর দুবার গুলি চালানো হয়। এই দৃশ্য ক্যামেরা লাইভে দেখে ব্রুকস আর বাকি সাংবাদিকদের পিলে চমকে যায়। প্রেসিডেন্ট গুলি খাওয়ার পর ওই প্লাজার পাশে হয় এক বিশাল বড় বিস্ফোরণ। ব্রুকস নিজেকে সামলে নিয়ে তার ক্যামেরাম্যানদের বর্তমান পরিস্থিতি কভার করতে বলে। সবাই মঞ্চের দিকে ক্যামেরা তাক করলে হঠাৎ এক লোককে মঞ্চের দিকে ছুটে আসতে দেখা যায়, কিন্তু ঠিক সেই সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে বাধা দিয়ে সেখান থেকে সরিয়ে ফেলে। অন্যদিকে ব্রুকস তার রিপোর্টার অ্যান্জিকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করতে বলে। ঘটনার আকস্মিকতায় সেই সাংবাদিক অ্যান্ডি প্রচন্ড শক থাকলেও সে নিজেকে সামলে নিয়ে জানায় যে প্রেসিডেন্টকে কারা যেন শুট করে দিয়েছে। এছাড়াও মঞ্চের পাশে একটু আগে এক ভয়ানক বিস্ফোরণও ঘটে গেছে। অ্যান্জির এই কথাগুলো শেষ না হতে হতেই আর একটা তীব্র বিস্ফোরণ হয়। এবার এই বিস্ফোরণে অ্যানজি নিজেও মাটিতে লুটিয়ে পড়ে। নিউজ ডেস্ক থেকে ব্রুকস তার ক্ষতবিক্ষত শরীর দেখতে পেয়ে কি করে উঠবে বুঝতে পারে না। এছাড়াও সিএনএন এর অনেক ক্যামেরাম্যানও এই বিস্ফোরণে নিজেদের প্রাণ হারায়। এদিকে এই সম্মেলন শুরু হওয়ার আগে প্রেসিডেন্টকে নিরাপত্তার দায়িত্বের কাজে ছিল সিক্রেট সার্ভিস টিম, যাদের মেন সদস্য হচ্ছে থমাস বার্নার। কয়েক মাস আগে প্রেসিডেন্টের উপরে হয়ে যাওয়া অ্যাটাকে সে নিজেও গুলি খেয়ে প্রেসিডেন্টকে বাঁচিয়েছিল। এবার কাজে ফেরার পর অন্যান্য সদস্যদের মতন বার্নসও সেদিন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার কাজে ব্যস্ত ছিল। প্রেসিডেন্টের গাড়িতেও সে তার সাথে বসে তাকে সিকিউরিটি দিতে থাকে। সম্মেলন মঞ্চে যাওয়ার সময় বার্নস এক ব্যক্তিকে তার কোটের ভিতরে নিজের হাত লুকাতে দেখে, আর এটা দেখেই সে তৎক্ষণাৎ তার হাত ঝাড়া দিয়ে দেখতে পায় যে সেটা আসলে সামান্য একটা সিগারেটের প্যাকেট ছাড়া আর কিছুই ছিল না। যাই হোক, প্রেসিডেন্ট মঞ্চে ওঠার পর সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকে। এরপর শহরের মেয়র নিজের স্পিচ শেষ করে তাকে স্পিচ দেওয়ার আমন্ত্রণ জানায়। এরই মধ্যে বার্নার্স লক্ষ্য করে যে তাদের আশেপাশে বেশ কিছু খালি বিল্ডিং রয়েছে, যার মধ্যে একটা বিল্ডিং এর জানালা থেকে সে বারবার পর্দা নড়তে দেখছে। এইটা দেখে সে তখনই এই ব্যাপারটা একটা অন্য এজেন্টকে জানালে সে ওই জানলায় চেক করতে গিয়ে দেখে যে সেখানে ফ্যানের বাতাসে পর্দাটা নড়ছিল। তবে একটু পরেই ঘটে যায় এই আসল ঘটনা। সেই ফাঁকা বিল্ডিং গুলোরই একটা জানলা থেকে প্রেসিডেন্টের দিকে পরপর দুটো শুট করে বসে। মুহূর্তে সম্পূর্ণ জায়গায় তীব্র প্যানিক ছড়িয়ে পড়ে। এদিকে ঠিক এই সময়টায় বার্নস একটা লোককে মঞ্চের দিকে এগিয়ে আসতে দেখে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে আটকে ফেলে। এনরিক নামের এই লোকটা তাকে বারবার বলতে থাকে যে সে একজন পুলিশ অফিসার এবং মেয়রের বডিগার্ড, তাই সে মেয়রকে রক্ষা করার জন্য মঞ্চের দিকে দৌড় দিয়েছিল। কিন্তু বার্নস তার কথায় বিশ্বাস না করলেও বাকি এজেন্টরা এনরিকের আইডি কার্ড দেখে তাকে বিশ্বাস করে নেয়। তারা তখন তাকে বার্নসের কাছ থেকে দূরে নিয়ে যায়। এরপর বাকি সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্টকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকে, আর বার্নস সহ অন্যান্যরা শুটারকে খুঁজে পড়ার কাজে লেগে পড়ে। এদিকে বার্নস তার পার্টনার টেইলরকে জানায় যে সে সামনের বিল্ডিং এর দোতলা থেকে একটা আলোর ঝলকানি দেখেছিল। তার কথা শুনে টেইলর ওই শুটারকে খোঁজার জন্য বিল্ডিং এর দোতলায় উঠে পড়ে। এদিকে বার্নার্সও সেই ফাঁকে একজন ক্যামেরাম্যানের কাছ থেকে তার ভিডিও ক্লিপগুলো দেখতে থাকে। হঠাৎ সে ভিডিওতে এমন কিছু একটা দেখতে পায় যা দেখে সে ভীষণ চমকে ওঠে। সেই দৃশ্যটা এতই ভয়ানক ছিল যে সে দ্রুতই সামনের দিকে দৌড় দেয়, কিন্তু এর কিছুক্ষণ পরেই সেখানে ঘটে এক মহা বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে সবকিছু তছনছ হয়ে যায়। মূলত এটাই ছিল সিএনএন চ্যানেলের লাইভ সম্প্রচার হওয়া সেই বিস্ফোরণটি। এই বিস্ফোরণের ধাক্কায় বার্নস একদিকে ছিটকে পড়লেও কিছুক্ষণের জন্য সে তার চোখ মুখে একবারে অন্ধকার দেখতে পায়। ধাক্কা সামলে ওঠার পর সে দেখে যে তার আশেপাশে ছড়িয়ে আছে বিশাল এক ধ্বংসস্তূপ। চারিপাশে প্রচুর আহত মানুষ আর্তনাদ করছে, আবার অনেকেই সেখানে ডেড হয়ে গেছে। কারো কারো গায়ে তো আগুনও লেগে গেছে। মানে এক কথায় বিভৎস এক অবস্থা।
বার্নস কিছুটা এগিয়ে দেখতে পায় যে তার এক সহকর্মী মারাত্মক জখম হয়ে সেখানে পড়ে আছে। সে চিৎকার করে মেডিকেল হেল্পের আবেদন জানালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই বিস্ফোরণ হওয়ার পরেই দ্রুত সিএনএন এর ভ্যানে ঢুকে তাদেরকে পুরো ঘটনার ভিডিও ফুটেজ চালু করতে বলে সে। অন্যদিকে বার্নসের আর কলিগ হোল্ডন আবারও এনরিকের পিছনে ধাওয়া শুরু করে। বার্নস যখন সিএনএন এর রেকর্ড ফুটেজগুলো দেখছিল তখন টেইলর ফোন করে জানায় যে সে সম্ভবত শুটারকে খুঁজে পেয়েছে, কিন্তু বার্নসের মনোযোগ তার দিকে ছিল না, কারণ ফুটেজে সে কিছু একটা দেখে তার ভুরু কুঁচকে যায়, আর এর জন্যই সে ভীষণ অবাক হয়ে প্রাণপণে দৌড় দিতে থাকে। এদিকে এজেন্ট হোল্ডন এনরিকের পিছে তাড়া করার পর এনরিকো প্রাণপণে এদিক ওদিক পালাতে থাকে। এরপর অনেকগুলো বাড়ির মধ্যে দিয়ে দৌড়ানোর পর অবশেষে সে একটা বাড়ির দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে দৌড়ানোর সময় সে তার গার্লফ্রেন্ড ভেরোনিকাকে একটা অ্যাম্বুলেন্সের সামনে সিটে বসে থাকতে দেখে। এখন এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিন্তু এনরিককে ভেরোনিকার সাথে দেখা করতে বলেছিল। সে তাকে একটা ব্যাগ নিয়ে আসতে বলেছিল, যেটা সে নিয়েও এসেছে। চেকপোস্টে তাকে কেউ চেক করার প্রয়োজন মনে করেনি, কারণ সে একজন পুলিশ অফিসার। এরপর ব্যাগ নিয়ে আসার সময় সে দেখতে পায় যে ভেরোনিকা অন্য একটা ব্যক্তির সাথে কথা বলছে। তার কাছে যাওয়ার পর সে লোকটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে ভেরোনিকা জবাব দেয় যে এই লোকটা তার কেমন ক্লোজ কেউ না। এনরিকে তার হাতে সেই ব্যাগটা তুলে দেয় যেটা সে আনতে বলেছিল। এরপর অনুষ্ঠান শুরু হলে সে তার কাছ থেকে বিদায় নিয়ে দায়িত্ব পালন শুরু করে। কিন্তু হঠাৎ প্রেসিডেন্ট গুলি খেয়ে বসলে সে মেয়রকে বাঁচাতে গিয়ে সিক্রেট সার্ভিস এজেন্টদের হাতে পাকড়াও হয়। এরই মধ্যে হঠাৎ ভেরোনিকাকে দেখা যায় সে তার ব্যাগটা মঞ্চের নিচে ফেলে দিয়েছে, আর সাথে সাথে সে বুঝে যায় যে হয়তো এই ব্যাগেই কিছু একটা রয়েছে। এছাড়াও পুলিশ হওয়াতে চেকপোস্টগুলোতে তাকে কেউ ভালোভাবেও তখন চেক করেনি। ভেরোনিকা ব্যাগটাকে মঞ্চের নিচে ঠেলে দেওয়ার পরে দ্বিতীয় এক্সপ্লোশনটা হয়, অর্থাৎ ভেরোনিকার সাথে এই ঘটনার কোনো না কোনো কানেকশন তো রয়েছেই। এবার আমরা আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো ঘটনাকে দেখতে পাই। হাওয়ার্ড লুইস নামের এক শৌখিন ফিল্ম মেকার তার ক্যামেরা নিয়ে এই ইন্টারন্যাশনাল সামিটটাকে কভার করছিল। সে ভিডিও রেকর্ড করার সময় তার সাথে স্যাম নামের এক ব্যক্তির পরিচয় হয়। এর কিছুক্ষণ পর আনা নামের আর একটা ছোট্ট মেয়েও তার সাথে এসে পরিচিত হয়। এবার অনুষ্ঠান শুরু হওয়ার পর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই প্রেসিডেন্ট গুলি খেয়ে বসলে লুইস তার ক্যামেরার সবকিছু ভিডিও করতে থাকে। এখন এই ভিডিও করার সময় বার্নস এসে তার ক্যামেরা থেকে কিছু একটা দেখে শকড হয়ে যায়, আর এনরিকেও যখন বুঝতে পারে যে ভেরোনিকা তাকে ফাঁদে ফেলে কৌশলে বোমা আনিয়েছে, তখন সে সবাইকে ওয়ার্ন করতে চেয়েছিল। আসলে ভেরোনিকার কথায় সে ব্যাগ রিসিভ করার পর সেটা খুলেই দেখেনি, আর যদি খুলেই দেখতো তাহলে সে হয়তো টের পেয়ে যেত যে এই ব্যাগের ভিতরে একটা বোম রয়েছে। যাই হোক, বার্নার্স ভিডিও ফুটেজ দেখতে চলে গেলে এনরিক সিক্রেট সার্ভিস লোকদের হাত থেকে ছাড়িয়ে পালাতে শুরু করে, আর এজেন্টরা তাকে পালাতে দেখে পিছু নেয়। এদিকে ভিডিও করতে থাকা লুইস এক্সপ্লোশনের পর আনাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। সে আনাকে খুঁজে পেল, তার মাকে সে কোথাও দেখতে পায় না। অগত্যা তাকে এক পুলিশ অফিসারের কাছে রেখে লুইস আবারও ভিডিও করার কাজে লেগে পড়ে। এবার সে এনরিকের পালানোর দৃশ্যটা ভিডিও করতে থাকে। এরপর সিক্রেট সার্ভিসের এই চেজটাকে সে ভিডিও করতে করতে অনেক দূর দৌড়ানোর পর সে প্রচন্ড হাঁপিয়ে পড়ে। অন্যদিকে এনরিকো তখন পালাতে গিয়ে একটা হাইওয়ের উপরে উঠে আসে। এরপর সে বেশ কিছুক্ষণ এনরিকের পিছু নিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এনরিক একটা পুলিশ কার ডেকে তাতে উঠে পড়ে। আর ঠিক তখনই সামনের দিক থেকে কেউ একজন এসে তাকে পরপর কয়েকবার গুলি করে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক এই দৃশ্যটা লুইস ভিডিও করতে গিয়ে আনাকে রাস্তার মাঝে দেখতে পায়। আনা তার মাকে খুঁজতে খুঁজতে বিপজ্জনকভাবে রাস্তার মাঝখান দিয়ে এদিক ওদিক দৌড়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে লুইস দ্রুত তার দিকে দৌড়ে যায়, কারণ একটা অ্যাম্বুলেন্স সেই সময় খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছিল। তবে একদম শেষ মুহূর্তে সে আনাকে বাঁচাতে পেরেছিল কিনা তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে কাহিনীর এই পর্যায়ে এমন কিছু রিভিল হয় যেটা তোমাদের মাথার হুঁশ একদম উড়িয়ে দেবে। প্রেসিডেন্ট অ্যাশটন তার সিক্রেট সার্ভিস ডিরেক্টরের সাথে যখন এই সম্মেলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এনএসএর গোয়েন্দারা একটা গোপন ইনফরমেশন পায়। এই ইনফরমেশনে বলা ছিল যে বানওয়ার সুয়ারেজ নামের কিছু টেররিস্ট প্রেসিডেন্টকে মারার প্ল্যান করছে। কয়েক মাস আগে ইউএসএ গোয়েন্দারা তাদের কিছু আস্তানা গুড়িয়ে দিয়ে বেশ কিছু সঙ্গীকে খতম করে দিয়েছিল। এবার তারই প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রেসিডেন্টকে মারার প্ল্যানেটে বসেছে। প্রথমে প্রেসিডেন্ট এই খবরটাকে তেমন পাত্তা দিতে চায় না, কিন্তু পরে এনএসএ এবং সিক্রেট সার্ভিসের ডিরেক্টরদের জোড়াজুড়িতে সে এই সম্মেলনে নিজে না গিয়ে একজন বডি ডাবলকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তার মানে এই শুটডাউনে যে গুলি খেয়েছে সে অদতে প্রেসিডেন্টের মতোই দেখতে হুবহু মেকআপ করা এক নকল ব্যক্তি। ভাইরে ভাই, ইউএসএ গোয়েন্দাদের এই চালটা জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। যাই হোক, প্রেসিডেন্ট তার বডি ডাবল পাঠানোর বিষয়টাতে একেবারেই খুশি ছিল না।
তাই সে নিজেই পাশের একটা বিল্ডিং থেকে সম্মেলনটা খুব কাছ থেকে দেখতে থাকে। এবার প্লাজার ভিতরে সে বার্নসকে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিল, কারণ কয়েক মাস আগে এই বার্নস নিচে গুলি খেয়ে প্রায় মরতে মরতে তার জীবন বাঁচিয়ে নিয়েছিল। এখন তাকে তার কাছে না রেখে অন্য কোথাও ডিউটি দেওয়ার কারণে প্রেসিডেন্ট একেবারেই খুশি ছিল না। এরই মধ্যে মঞ্চে স্পিচ দিতে ওঠা বডি ডাবল হঠাৎ গুলি খেয়ে বসলে প্রেসিডেন্ট সহ তার সঙ্গীরা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ সিএনএর ডিরেক্টর হামলাকারীদের উপরে এয়ার স্ট্রাইক করতে চায়। মরক্কোর কোনো একটা জায়গায় তাদের আস্তানা আছে সেটা তারা আগে জেনে নিয়েছিল, কিন্তু মরক্কো আমেরিকার বন্ধু দেশ হওয়ায় প্রেসিডেন্ট তাদের উপরে এয়ার স্ট্রাইক করতে একেবারে রাজি ছিল না। তাই এবারও সে ডিরেক্টরদেরকে কোনোভাবেই এই অনুমতি দেয় না। ঠিক তখনই এক ডিরেক্টর তাকে বলে যে যেহেতু সে কাগজে কলমে মারা গেছে তাই তারা চাইলে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে এই অর্ডারটা নিতে পারে, কিন্তু প্রেসিডেন্ট তাদেরকে ঘোষণা দিতে বলে যে সে এখনো মারা যায়নি, বরং আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ঠিক সেই সময় এই কথাবার্তার মাঝেই প্লাজার ভিতরে সেই বড় সড়ো বিস্ফোরণটা ঘটে যায়। এখানে প্রেসিডেন্ট যেই বিল্ডিং এ ছিল সেই বিল্ডিংটাও এই বিস্ফোরণের ধাক্কায় প্রচন্ড কেঁপে ওঠে। সাথে সাথে সমস্ত ডিরেক্টররা তাকে সেখান থেকে সরিয়ে নিতে চায়, তবে তারা সেটা করার আগে প্রেসিডেন্ট তার স্ত্রীকে ফোন দিয়ে নিজেকে সেফ থাকার কথাটা জানাতে চায়। তবে ঠিক সেই মুহূর্তে এক মাস্ক পরা লোক ভিতরে ঢুকে প্রেসিডেন্টের সব সঙ্গীদের গুলি করে মেরে ফেলে। এরপর সে প্রেসিডেন্টকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। এবার এই ঘটনার পর আমরা আবারও এই পুরো কাহিনীর ফ্ল্যাশব্যাকে চলে যাই। এই ফ্ল্যাশব্যাকে আরো একটা শকিং সিক্রেট রিভিল হবে। লুইসের সাথে স্যাম নামে যে লোকটা ভাব জমাতে এসেছিল সে আসলে এই ঘটনার মূল মাস্টার মাইন্ড সুয়ারেজ ছিল। এই সুয়ারেজ এতটাই চালাক যে সে আগে থেকে আন্দাজ করেছিল যে এনএসএর লোকেরা প্লাজায় আসল প্রেসিডেন্টকে না পাঠিয়ে তার বডি ডাবলকে পাঠাবে, মানে সিক্রেট সার্ভিস আর এনএসএ এক প্রকার তার প্ল্যানেই ধরা দিয়েছিল। তাই প্রথমে সে নিজে প্লাজার পাশের একটা বিল্ডিং এ একটি রিমোট কন্ট্রোল ফ্যান ফিট করে রেখেছিল। এই রিমোট কন্ট্রোল ফ্যানটা ঘুরিয়ে পর্দা নাড়ানোর পর বার্নার্সের মনোযোগ সেদিকে সরে যায়। এই সুযোগে সুয়ারেজ আরো একটা রিমোট কন্ট্রোল রাইফেল ঘুরিয়ে প্রেসিডেন্টের বডি ডাবলকে পরপর দুটো গুলি করে বসে। অন্যদিকে সে আসল প্রেসিডেন্টকে মারার জন্য যাকে আদেশ দিয়ে রেখেছিল তার নাম ছিল জেভিয়ার। এই জেভিয়ারকেই এনরিক তার প্রেমিকা ভেরোনিকার সাথে কথা বলতে দেখেছিল। তার মানে তো বুঝতে পারছো এই ভেরোনিকাও এই প্ল্যানে অন্যান্য টেররিস্টদের সাথে জড়িত ছিল। এছাড়াও সুয়ারেজ জেভিয়ারের ভাইকে কিডন্যাপ করে এনে তাকে ব্ল্যাকমেল করে এই কাজের জন্য রাজি করিয়েছিল, আর এই কাজে ভেরোনিকা ছিল তার মেইন পার্টনার। তাই জেভিয়ারও তার সাথে এই একই ব্যাপারে আলাপ করছিল, আর সেই সময় এনরিকে তাদেরকে দেখে অন্য কিছু ভেবে বসে। এদিকে সুয়ারেজ নিজেও মাইক্রোফোন আর স্পিকারের মাধ্যমে প্রতিটা মুহূর্তে জেভিয়ারের সাথে যোগাযোগ রাখছিল। ইউএসএ প্রেসিডেন্ট যেই হোটেলে ছিল তার একটা সিকিউরিটি গার্ডও ছিল সুয়ারেজের দলের। সেই লোকটা জেভিয়ারকে প্রেসিডেন্টের রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কার্ড দিয়ে দেয়। এবার এই কার্ড পাঞ্চ করে সে ধীরে ধীরে প্রেসিডেন্টের রুমের দিকে আগাতে থাকে। তবে পথের মধ্যে যাদেরকে সে দেখতে পাচ্ছিল তাদের সবাইকে সে শেষ করে দেয়। এভাবে সে প্রেসিডেন্টের রুম পর্যন্ত পৌঁছে সব টপ ডিরেক্টরদেরকে খতম করে ফেলে। এই সমস্ত কিছু সে করছিল কেবল নিজের ভাইকে মুক্ত করার জন্য, কিন্তু ওদিকে সুয়ারেজ বন্দি অবস্থায় থাকা জেভিয়ারের ভাইকে মারার জন্য ভেরোনিকাকেই আদেশ দিয়ে দেয়। অর্থাৎ তাদের প্ল্যান হলো যে জেভিয়ারের ভাইকে মারার পর কাজ শেষে তারা তাকেও শেষ করে দেবে। কিন্তু ভেরোনিকা তার উপরে গুলি চালাতে গিয়ে তার হাত যখন কাঁপতে থাকে তখন সুয়ারেজ নিজেই তাকে শেষ করে দেয়। এদিকে যেই ব্যক্তি জেভিয়ারকে বিল্ডিং এ ঢোকার জন্য কার্ড দিয়েছিল সে আগে থেকেই সুয়ারেজের কথায় সুইসাইড বোম্বিং করার জন্য রেডি ছিল। তারপর সুয়ারেজ বিল্ডিং এ ঢোকার পরপরই সে সুইসাইড বোম্বিং করে নিজেও মারা যায় এবং এরই সাথে প্রচুর লোককেও সে খতম করে দেয়। মনে রেখো এটাই কিন্তু ছিল সে প্রথম বিস্ফোরণ। অন্যদিকে ভেরোনিকা বোমা সমেত ব্যাগটাকে মঞ্চে ছুড়ে দেওয়ার পর সুয়ারেজ তার রিমোট কন্ট্রোল ডিভাইসের সাহায্যে বোমাটা ব্লাস্ট করে দিয়ে মেডিকেল ওয়ার্কারের ছদ্মবেশে ভেরোনিকার সাথে একটা অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। সে আগে থেকেই সেই সিক্রেট সার্ভিস কন্ট্রোল রুমের কন্ট্রোল নিজের ডিভাইসে নিয়ে নিয়েছিল। এই ডিভাইসের সাহায্যে সে এজেন্টদেরকে কল করে কিছু এজেন্টকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এভাবে জেভিয়ার তখন বিল্ডিং এ ঢোকার পথে কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্টকে ছুরি দিয়ে খতম করে দিয়েছিল। এরপর সে আরো বেশ কিছু এজেন্টকে গুলি করে। তারপর প্রেসিডেন্টের রুমে
রুমের সামনে পৌঁছানোর পর সে এক্সপ্লোসিভের সাহায্যে দরজা খুলে ফেলে এবং প্রেসিডেন্টের সব সঙ্গীদের একে একে গুলি করে হত্যা করে দেয়। এরপর সে প্রেসিডেন্টকে কিডন্যাপ করে লিফটের দিক দিয়ে নিয়ে যেতে থাকে। ওদিকে সুয়ারেজ আর ভেরোনিকা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে একজন এজেন্ট আহত এক ব্যক্তির প্রাথমিক চিকিৎসার জন্য সুয়ারেজকে ডেকে নেয়। ঠিক এই সুযোগে ভেরোনিকা একটা স্ট্রেচার নিয়ে লিফট দিয়ে উপরে এসে পড়ে। সেখানে আগে থেকেই জেভিয়ার প্রেসিডেন্টের সাথে নিয়ে তার জন্য ওয়েট করছিল। সে ভেরোনিকার সাথে প্রেসিডেন্টকে তুলে দেওয়ার পর তারা দুজনে মিলে তাকে অজ্ঞান করে স্ট্রেচারে শুইয়ে দেয়। তখন জেভিয়ার প্রেসিডেন্টের দিকে পিস্তল তাক করে তার ভাইকে তখনই মুক্ত না করলে তাকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু ভেরোনিকা পাল্টা হুমকি দিয়ে বলে যে যদি সে এমন কিছু করে তাহলে জীবনে তার ভাইয়ের মুখ আর দেখতে পাবে না। এই মিশন শেষ হলেই তার ভাই সুস্থ অবস্থাতেই তার কাছে ফিরে আসবে। এই কথা শোনার পর জেভিয়ার তাকে ছেড়ে দিলে সে প্রেসিডেন্টকে নিয়ে নিচে নামতে থাকে। এদিকে স্ট্রেচারে থাকা অজ্ঞান প্রেসিডেন্টের উপরে কাপড় ছড়িয়ে দিয়ে সে এমন ভাব করতে থাকে যেন সে মারাত্মক আহত কোনো একটা ব্যক্তিকে নিয়ে এসেছে। আর সুয়ারেজও তড়িঘড়ি করে স্ট্রেচারটাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে হসপিটালে যাওয়ার ভান করে। তারপর অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার পরে তাদের দুজনের মুখে ফুটে ওঠে এক বিজয়ের হাসি। তবে মাঝ রাস্তায় তাদের আর এক পার্টনার তাদের গাড়িতে উঠে বসে। এদিকে এই পর্যায়ে এসে আমরা বড় প্রশ্নের উত্তরটাও জানতে পারি। তোমাদের মনেও নিশ্চয় প্রশ্নটা জেগেছিল যে বার্নস সিএনএন টেলিভিশন স্ক্রিনে কি এমন দেখেছিল যাতে সে প্রচন্ড অবাক হয়ে যায়। আসলে যখন টেইলর তাকে বিল্ডিং এর ভিতরে কি আছে সেটা দেখতে যাওয়ার কথা বলে ভিতরে ঢোকে, তখন আসলে সে ভিতরে সার্চই করতে যায়নি, বরং সে সুয়ারেজের ফিট করা রিমোট কন্ট্রোল রাইফেলটা নিয়ে আসতে গিয়েছিল। তার মানে টেইলরও এই ষড়যন্ত্রের একটা বড় পার্ট। নিজের ড্রেস বদলে পুলিশের ড্রেস পরে সে তার পরিচয় ঢাকা দেওয়ার চেষ্টা করলেও বার্নস সিএনএন এর ক্যামেরায় তাকে ঠিকই চিনে ফেলে। তাই সে দ্রুত দৌড়ে বাইরে যাওয়ার আগে জেভিয়ার একটা পুলিশ কার নিয়ে আসলে টেইলর তাতে চড়ে বসে। অর্থাৎ দুই কালপ্রিটের একসাথে ভেগে যাওয়ার প্ল্যান রেডি ছিল। কিন্তু বার্নস তা দেখে ফেলায় সেও রাস্তার মাঝখানে একটা গাড়ি দাঁড় করিয়ে তার মালিককে নিজের পরিচয় দেয়। এরপর সেই গাড়িটা নিয়ে সে তাদের পিছু নিতে থাকে। অন্যদিকে সুয়ারেজ আর ভেরোনিকা প্রেসিডেন্টকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় এনরিক তাদেরকে দেখে নেয়। সুয়ারেজ তাকে দেখে বলে ওঠে যে এই লোক তো এতক্ষণে উপরে চলে যাওয়ার কথা ছিল, আমাদেরকে কোনো লুজ এন্ড রাখা চলবে না। এই কথা শোনার পরে পিছনের লোকটা যখন জিজ্ঞেস করে যে কে কে লুজ এন্ডে আছে, তখন ভেরোনিকা তাকেই শেষ করে দেয়। অর্থাৎ এই লোকটাও ছিল একটা লুজ এন্ড। ওদিকে বার্নার্স আর টেইলরের মধ্যে মারাত্মক এক রেস শুরু হয়ে যায়। দুজনেই চলন্ত গাড়ির মধ্যে দিয়ে বিপজ্জনকভাবে গাড়ি চালাতে চালাতে সামনের দিকে এগিয়ে আসে। টেইলর তার গাড়ির আয়নায় বার্নসকে দেখতে পেয়ে ভীষণ ভয় খেয়ে যায়। সে বুঝতে পারে যে বার্নস যখন একবার সত্যটা জেনে গেছে তখন সে আর তার পিছু ছাড়বে না। ভাই রে ভাই, এরপর এদের মধ্যে যেই চেষ্টা হয় সেটা আমার লাইফে দেখা বেস্ট চেজিং সিন। এই চেজিং এর মধ্যে তারা উভয়ে বারবার একে অপরের গাড়ির সাথে ধাক্কা খেতে শুরু করে। এছাড়াও টার্নিং গুলোতে এসে তারা মারাত্মক স্টাইলে ড্রিফট মেরে গাড়ি ঘোরাতে থাকে। আবার কিছু দূর গিয়ে তারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটাকে ঘুরিয়ে ফেলে। মানে তাদের এই চেজ চলতেই থাকে। এই অ্যাকশন সিনটা এক কথায় এই মুভির বেস্ট সিন ছিল। এভাবেই বারবার অনেকগুলো গাড়ির সাথে ধাক্কা খেয়েও তারা কেউই যেন থেমে যাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত বার্নস বড় একটা গাড়ির সাথে ধাক্কা খেলে তার গাড়িটা উল্টে দুমড়ে মুচড়ে যায়। ঠিক তখনই টেইলর ভেবে নেয় যে বার্নস হয়তো এখানেই শেষ। তাই মহা আনন্দে যখন সে সামনের দিকে যেতে থাকে, ঠিক তখনই এনরিক এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। এখন তাকে দেখে জেভিয়ার গাড়ি থেকে নেমে এসে সোজা তার দিকে পিস্তল তাক করে বারবার নিজের ভাইয়ের কথা জিজ্ঞেস করতে থাকে। কেননা সুয়ারেজ তাকে বলেছিল যে কাজ শেষে এনরিকই তার ভাইকে পৌঁছে দিয়ে আসবে, যেটা ছিল একেবারেই ডাহা মিথ্যে কথা, কারণ ইতিমধ্যে তার ভাইকে তারা শেষ করে দিয়েছে। এদিকে এনরিক তার কথায় জবাব না দেওয়ায় জেভিয়ার রেগে তাকে কয়েকটা শুট করে দেয়। এরপর মৃতপ্রায় অবস্থায় সে বারবার তার ভাইয়ের কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু এনরিক জানায় যে সেই ব্যাপারে কিছুই জানে না। এদিকে বার্নসের গাড়িটা ভয়ানকভাবে দুমড়ে মুচড়ে গেলেও মিরাক্কেলের মতন সে যেন কিভাবে বেঁচে যায়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে সে সামনের দিকে দৌড়াতে থাকলে বার্নস তাকে দেখে গাড়িটা স্টার্ট করে দেয়। আর জেভিয়ারও বার্নসকে এগিয়ে আসতে দেখে তার দিকে একটা গুলি করে গাড়িতে ওঠার চেষ্টা করে। আর গুলি খেয়ে পিছন থেকে বার্নসও গাড়ির দিকে গুলি চালাতে থাকে। জেভিয়ার তখনও বারবার টেইলরের কাছে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে যাচ্ছিল, কিন্তু টেইলর এইবার তাকে শেষমেশ গুলি করে দেয়। আর এভাবে বেচারা জেভিয়ার বলির পাঠা হয়ে মারা যায়।
কিন্তু টেইলরেরও কিন্তু আর শেষ রক্ষা হয়নি। বার্নস তার দিকে ক্রমাগত গুলি চালাতে থাকায় তার হাত থেকে পালাতে গিয়ে সে ফ্লাইওভারের সাথে ধাক্কা মেরে দেয়। তারপর বার্নস এসে তাকে আত্মার অবস্থায় গাড়ি থেকে বের করে ফেলে। এবার সে তাকে জিজ্ঞেস করতে থাকে যে কেন সে এই কাজ করেছে। জবাবে টেইলর তাকে বলে সে চাইলেও এই যুদ্ধ আর থামাতে পারবে না এবং এই কথাটা বলে সেও মারা যায়। অন্যদিকে সুয়ারেজ আর ভেরোনিকা প্রেসিডেন্টকে তখনও অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল। তবে অজ্ঞান অবস্থায় থাকা প্রেসিডেন্ট হঠাৎ তার জ্ঞান ফিরে পেয়ে হাতে একটা রড তুলে নেয় আর সেই রড দিয়ে সে ভেরোনিকার উপরে হামলা চালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় ভেরোনিকা তাকে সামলাতে গেলে সুয়ারেজ মাঝ রাস্তায় হঠাৎ আনাকে দেখতে পায়। আনা ঠিক সেই সময় তার মাকে খুঁজতে খুঁজতে রাস্তার মাঝখানে এসেছিল। আনা যে তার মাকে খুঁজতে খুঁজতে রাস্তার মাঝখানে চলে এসেছিল তা তো তোমরা আগেই জেনেছো। আর লুইসও যে শেষ মুহূর্তে তাকে বাঁচাতে পেরেছিল কিনা এই প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল। ঠিক এই সিনে এসে জানা যায় যে লুইস শেষ পর্যন্ত হিরোইক স্টাইলে মারাত্মক এক জাম দিয়ে আনাকে বাঁচিয়ে নিয়েছিল। তবে সুয়ারেজও তাকে বাঁচাতে গিয়ে প্রচন্ড বেগে স্টিয়ারিং ঘোরাতে গিয়ে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। এবার অ্যাম্বুলেন্সটাও তখন খুবই বিপজ্জনকভাবে রাস্তার ভিতরে পড়ে যায়। এটা দেখে বার্নার্স এসে প্রথমে দরজা খুলে ভেরোনিকাকে মৃত অবস্থায় দেখতে পায়, কিন্তু এরপরে সে প্রেসিডেন্টকে এখানে দেখে পুরোই আটকে ওঠে। প্রেসিডেন্ট কিন্তু তখনও বেঁচে ছিল এবং সে বার্নসকেও চিনতে পারে, কিন্তু পাশে আহত অবস্থায় পড়ে থাকা সুয়ারেজ আবারও শেষ চেষ্টা হিসেবে তার দিকে গুলি চালাতে যায়, কিন্তু বার্নস অবশেষে তাকেই গুলি করে খতম করে দেয়। এরপর সে প্রেসিডেন্টকে অক্ষত অবস্থায় পেয়ে ফাইনালি সিক্রেট সার্ভিসের অন্যান্য সদস্যদের সাথে কন্ট্যাক্ট করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। মাত্র কয়েক মাসের মাথায় সে দুবার প্রেসিডেন্টের জীবন বাঁচিয়ে নিয়েছে, তাই প্রেসিডেন্টও আবারও তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। অবশেষে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। তবে মিডিয়ায় কিন্তু এই সমস্ত ঘটনার কোনো কিছুই প্রকাশ করা হয় না, শুধু প্রকাশ করা হয় এটাই যে প্রেসিডেন্ট টেররিস্ট অ্যাটাকে আহত হওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। আর এই ঘোষণার মধ্যে দিয়ে এই মারাত্মক অ্যাকশন মুভিটাও এখানেই শেষ হয়। সো মুভিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও, আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।